আসসালামু আলাইকুম। প্রিসিশন ইংলিশ কেয়ারে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ যদি আমি এটা করি তাহলে আমি এটা পাবো। যদি পানিটাকে হিট করা হয় তাহলে পানিটা হিট হবে। তার মানে এই যদি যুক্ত বাক্য বা শর্তযুক্ত বাক্যকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলি। সো কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার, কি ধরনের, কয় রকমের আসতে পারে, মিক্স কন্ডিশনাল কোনটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো ভিডিওতে দেখতে থাকো। এখানে দেখো রিয়েল কন্ডিশন হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, আর একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। আমরা কন্ডিশনাল হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে জিরো, একটা হচ্ছে ফার্স্ট, একটা সেকেন্ড, আর একটা থার্ড। অর্থাৎ চারটা কন্ডিশনাল সেন্টেন্স। কিভাবে কিভাবে কোনটা ব্যবহার হয়, কোন পরিস্থিতিতে কোন কন্ডিশনাল সেন্টেন্সটা ব্যবহার হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো, জিরো কন্ডিশনাল। অর্থাৎ জিরো কন্ডিশনালটা হচ্ছে ইফ যুক্ত বাক্যের পরের ক্লজটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট এবং এরপরে যে ক্লজটা হবে এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট। কিভাবে? ইফ ম্যান কলস আল্লাহ আর্নেস্টলি, আল্লাহ রেসপন্স হিম। অর্থাৎ আল্লাহকে যদি কেউ ভালোভাবে ডাকে, মনের গহীন থেকে ডাকে, তখন আল্লাহ অবশ্যই তাকে কি করবে? রেসপন্স করবে। অর্থাৎ জিরো কন্ডিশনালটা ব্যবহার হয় হচ্ছে চিরন্তন সত্য, ইউনিভার্সালি ট্রুথ এবং সায়েন্টিফিক ট্রুথ অনুযায়ী এই জিরো কন্ডিশনালটা ব্যবহার হয়। আর জিরো কন্ডিশনালের স্ট্রাকচারটা কি? প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, এর পরের ক্লজটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। এই যে দেখেন, ইফ যুক্ত বাক্যটা এই প্লাস এই যে সাবজেক্ট এবং ভি1 প্রেজেন্ট ইনডিফিনিট এবং আল্লাহ রেসপন্স এটাও হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। ইফ বডি ইজ ডেস্ট্রয়েড, অর্থাৎ বডিটাকে যদি ডেস্ট্রয় করা হয়, দ্য সোল ডিপার্টস। অর্থাৎ বডিটাকে যদি খুলে ফেলা হয় তাহলে দ্য সোল, সবকিছুই তো খুলে যাবে না? ওকে, তার মানে এটা একটা সত্য কথা, চিরন্তনী সত্য কথা। ইফ ইউ হিট ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস। অর্থাৎ তুমি যদি 100 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটারটাকে হিট করো, অর্থাৎ গরম করো, ইট বয়েলস, এটা সিদ্ধ হবে। এটা তো অবশ্যই, এটা একটা চিরন্তন সত্য। যেহেতু শর্তযুক্ত বাক্যটা চিরন্তন সত্য, এই কারণে আমরা জিরো কন্ডিশনাল এটাকে ব্যবহার করব। আচ্ছা, ইফ এ ম্যান ড্রিঙ্কস পয়জন হি ডাইজ। অর্থাৎ কেউ যদি বিষ পান করে তাহলে মারা যায়। আমি কোচিং এর নাম বলবো না, একটা জায়গায় পরীক্ষা দিয়েছিলাম। ওই পরীক্ষার মধ্যে আমি যখন এই উদাহরণটা দিয়েছি তখন আমাকে বলেছিল যে এটা জিরো কন্ডিশনালটা কিভাবে হয়। আমি বলেছিলাম যে কেউ যদি বিষ পান করে তাহলে তো অবশ্যই মারা যায়, অর্থাৎ এটা জিরো কন্ডিশন, চিরন্তন সত্য, সাইন্টিফিক ট্রুথ। বলে সবাই কি বিষ পান করলে মারা যায়? আমি বলছি না, বিষ পান করলে মারা যায় না, তবে এটা তো জেনারেলি সঠিক। তখন আমাকে বলছিল যে আরেকটা উদাহরণ দেন। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা ইংলিশটা শিখি জিরো কন্ডিশনাল, বা আমরা ওই যে গ্রামাটিক্যালি শিখতে যাই, এতটা কি গ্রামার বেসড? আমরা যখন কথা বলতেছি, আমি কথা বলতেছি, তখন কি আমি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া এগুলা ভেবে কথা বলতেছি? ভেবে তো কথা বলতেছি না। তো ইংরেজি গ্রামারটাকে আমরা আসলে ভাষা হিসেবে না নিয়ে আমরা হচ্ছে গ্রামার হিসেবে নিই। গ্রামার বেসড আমাদের উদাহরণগুলো থাকে, এই কারণে আমাদের ওয়াইড রেঞ্জে আমাদের জ্ঞানটা আরোহণ করতে পারি না আমরা। তো ইংরেজি গ্রামারটাকে আসলে ওই সেন্সেই নেওয়া উচিত না যে একেবারে সায়েন্টিফিক্যালি ট্রুথ এইটাই হবে, এমন না। কোনোটাই একেবারে বাস্তবসম্মত না। আমরা যেমন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা কি জানি যে ইউজুয়ালি, নর্মালি, অফেন, জেনারেলি, বেসিক্যালি এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাই না? কিন্তু আমি যদি বলি ইন 1990, ইন 1990 আই আই ডট ডট আই ডট ডট ওয়েন্ট দিলাম, ওয়েন্ট না গো দিলাম, গো এবং আমি বললাম যে রেগুলারলি, রেগুলারলি। আমরা জানি কি রেগুলারলি থাকলে কি কোন টেন্সার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সার। তার মানে আই গো রেগুলারলি এটা হবে। দেখুন ইন 1990 অর্থাৎ 1999 সালে, অতীতে। অর্থাৎ এখানে গো না হয়ে ওয়েন্ট হবে। অর্থাৎ সায়েন্টিফিক্যালি এটা ট্রুথ একেবারেই এটা হইতে হবে এমনও না। ইংলিশ গ্রামারকে এমন ভাবে ধরলে আমরা মানে ওয়াইড রেঞ্জে আমরা কিছু শিখতে পারবো না, ইংরেজি ভাষাটাকে শেখা হবে না। ওকে, সো বুঝা গেল ব্যাপারটা। এখন আসেন ফার্স্ট কন্ডিশনালে। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা কি? ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, এরপরে অনেকে এটার ফিউচার ইনডিফিনিট বলে আর কি, এরপরে ক্লোজটা ফিউচার ইনডিফিনিট হবে। এটা অনেক ধরনের হতে পারে। কিভাবে? এরপরে সাবজেক্ট হবে, এরপরে উইল, মে, ক্যান, মে এবং এরপরে ভি1 হবে। ওকে, মে কিন্তু তোমার ইয়া না, ফিউচার ইনডিফিনিট না। ওকে, যেমন ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল।
যদি তুমি এটা করো তাহলে আমি এটা করব। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই উইল নট গো। এই যে সাবজেক্ট, এই যে উইল বসছে, এরপরে ভি1 বসছে, এই যে সাবজেক্ট, এরপরে উইল, এরপরে ভি1 বসছে। তার মানে ইফ যুক্ত বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট হলে এরপরের ক্লজটা যদি সাবজেক্ট এবং উইল ক্যান মে শেল এগুলোর একটা যদি থাকে, এরপরে ভি1 থাকে, অবশ্যই আমরা সেটাকে ফার্স্ট কন্ডিশনাল ধরবো। ইফ ইউ ওয়ান্ট টু পাস, যদি তুমি পাস করতে চাও, স্টাডি হার্ড, অর্থাৎ কঠোর পরিশ্রম করো। তার মানে এই স্টাডি হার্ড এটা কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্স না, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স না, কিন্তু ফিউচার ইনডেফিনিটের মতো একটা ভাইব দেয়, অর্থ দেয়। অর্থাৎ যদি তুমি পাস করতে চাও তাহলে তুমি পড়াশোনা করো বা করবে। তার মানে ইফ যুক্ত প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে এরপরে কি হতে পারে, সাবজেক্ট, উইল, ক্যান, মে, শেল, মে এগুলো যদি বসেও, তারপরে আমরা এটাও বসাতে পারি যে ইম্পারেটিভ সেন্টেন্সও বসতে পারে, তখন আমরা সেটাকে কি বলবো, ফার্স্ট কন্ডিশনাল বলবো। আচ্ছা, এটার আরেকটা ট্রিক্স দেখাই। এই যে স্টাডি বলছে না, স্টাডি হার্ড, প্রত্যেকটা ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে, ভার্বের শুরুতে ইউ একটা লুকায়িত থাকে। তার মানে এই যে প্রেজেন্ট সাবজেক্ট থাকে, এরপরে ভি1, এরপর অবজেক্ট। বুঝা গেল ব্যাপারটা? ওকে, এরপরে আসেন ইফ যুক্ত বাক্যটা সেকেন্ড কন্ডিশনাল, অর্থাৎ আনরিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনাল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, আর একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। এবার আসি আনরিয়েল কন্ডিশনাল। আনরিয়েল কন্ডিশনাল দুই ধরনের, একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, আর একটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল কত ধরনের হতে পারে সেটা আমি দেখি। যেমন ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হতে পারে, এরপরে সাবজেক্ট, এরপরে উড, কুড, মাইট, শুড, মাইট এগুলোর একটা, এবার ভি1 বসে, তখন আমরা এটাকে সেকেন্ড কন্ডিশনাল ধরবো। যেমন ইফ, এই যে সাবজেক্ট, এই যে কাম, যদি তুমি আসো, যদি তুমি, ইফ ইউ কেম হবে, এখানে কেম হবে। ইফ ইউ কেম, যদি তুমি আসতে, আই উড গো, এই যে সাবজেক্ট, এরপরে উড বসছে, এরপরে ভি1 বসছে, তার মানে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। যেমন ইফ যুক্ত বাক্যটা, এরপরে সাবজেক্ট বসছে, এরপরে ওয়ার বসছে, ভি2 বসছে, এরপরে সাবজেক্ট, এরপরে উড, কুড, মাইট, এরপরে ভি1, তার মানে এটা সেকেন্ড কন্ডিশনাল। এখানে অনেকে বলবে যে ইফ আই ওয়াজ কেন বসলো না? মনে রাখবেন, ইফ যুক্ত বাক্যের পরে যদি সাবজেক্ট থাকে, বিবার হিসেবে একমাত্র ওয়ার বসে, ওয়াজ বসতে পারে না। এরপর আরেকটা দেখি, এরপর 2 নাম্বারটা গেল, এরপর 3 নাম্বারটা হ্যাড থাকবে, এরপরে সাবজেক্ট থাকবে, এরপর অবজেক্ট থাকবে। যেমন হ্যাড আই উইংস অফ এ বার্ড, অর্থাৎ আমার একটা পাখি থাকতো, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমার যদি একটা পাখির ডানা থাকতো, আমি উড়ে বেড়াতাম। তার মানে এটা আনরিয়েল কন্ডিশনাল। তার মানে এই যে সাবজেক্ট বসলো, এরপরে উড, কুড, এরপরে ভি1 বসলো, তার মানে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। ওয়ার আই এ কিং, এই যে দেখেন 4 নাম্বারটা দেখি, ওয়ার বসবে, এরপরে সাবজেক্ট বসবে, এরপর অবজেক্ট বসবে, ওয়ার, এরপর সাবজেক্ট, এরপর অবজেক্ট। আই উড হেল্প হিম, অর্থাৎ আমি যদি একটা রাজা হতাম, আই উড হেল্প দ্য পুয়ার, আমি কাকে সাহায্য করতাম? গরিবদেরকে সাহায্য করতাম। তার মানে উড, কুড, মাইট, এরপরে ভি1 বসছে, তার মানে এটা হচ্ছে কি সেকেন্ড কন্ডিশন। এরপরে শুডও বসতে পারে, বাক্যের শুরুতে শুডও বসতে পারে, এরপর সাবজেক্ট, এরপর অবজেক্টও বসতে পারে। যেমন শুড আই নিড মোর হেল্প, যদি আমার অনেক হেল্প দরকার হতো, আরো হেল্প দরকার হতো, আই কল মাই নেইবার, অর্থাৎ আই কুড কল মাই নেইবার, আমি আমার রিলেটিভকে ডাকতে পারতাম। অর্থাৎ এখানে বোঝা গেল সেকেন্ড কন্ডিশনাল মানে হচ্ছে সাবজেক্ট একটা বসবে, এরপরে উড, কুড, মাইট, এরপরে ভি1 বসবে, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এখানে এই যে একটা দেখুন, এই হ্যাড আসলো, এরপর ওয়ার আসলো, এরপর শুড আসলো, এগুলো ইফ এর অর্থ দেয়, অনেকটা ইফ এর অর্থ দেয়, কাল্পনিক একটা অর্থ দেয়। যদি আমি এটা করতাম, হ্যাড আই উইংস অফ এ বার্ড, যদি আমার একটা ইয়া থাকতো, পাখির ডানা থাকতো, তার মানে হ্যাড এখানে কিসের অর্থ দিছে? ইফ এর অর্থ দিয়েছে। বুঝা গেল ব্যাপারটা? শুরুতে হ্যাডও বসতে পারে, এরপরে শুরুতে ওয়ারও বসতে পারে, এরপর শুরুতে শুডও বসতে পারে সেকেন্ড কন্ডিশনালে। ওকে, এরপরে নেক্সটে যাই, থার্ড কন্ডিশনালে কি বলছে? ইফ এর পরে পাস্ট পারফেক্ট বসতে পারে। যেমন ইফ, এই যে ইউ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তার মানে এরপরে সাবজেক্ট বসবে, এরপরে উড, কুড, মাইট, হ্যাভ, এই যে হ্যাভ প্লাস ভি3 বসবে, তার মানে উড বসলো এবং হ্যাভ বসলো, এরপরে ভি3 বসলো। অর্থাৎ ইফ ইউ হ্যাড কাম, যদি তুমি আসতে,
আই উড হ্যাভ গন, তাহলে আমি যেতাম। এরপরে সাবজেক্টের শুরুতে হ্যাডও বসতে পারে, এরপর সাবজেক্ট, এরপরে ভি3, এই যে হ্যাড, এই যে সাবজেক্ট, এই যে ভি3, তার মানে এই যে সাবজেক্ট এরপরে হ্যাড প্লাস ভি3, এটাই তো হচ্ছে পাস্ট পারফেক্ট। তার মানে এটাকে আমরা ইনভার্স করে ফেলছি, ইনভার্সন যেটাকে বলে। অর্থাৎ হ্যাড আই বিন এ কিং, যদি আমি একটা রাজা হতাম, আই উড হ্যাভ, এই যে আই উড হ্যাভ হেল্প দ্য পুয়ার, অর্থাৎ উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি3 বসবে থার্ড কন্ডিশনালে। অর্থাৎ কোনো বাক্যে যদি ইফ যুক্ত বাক্যটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় অথবা সাবজেক্টের শুরুতে হ্যাড থাকে, এরপরে সাবজেক্ট, এরপরে ভি3 থাকে, তখন আমরা শুরুতে এটাকে কি বলবো? থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার কি? ইফ প্লাস পাস্ট পারফেক্ট, এরপরে সাবজেক্ট বসবে, এরপরে উড, কুড, মাইট হ্যাভ প্লাস ভি3 বসবে। বুঝা গেল ব্যাপারটা? ওকে, এরপরে আসি। এরপর দেখেন এই বাক্যটা একটু খেয়াল করেন, ইফ ইউ ডু নট কমপ্লিট দ্য ওয়ার্ক, এখানে আমরা অনেকে ভুল করি। ইফ ইউ ডু নট কমপ্লিট দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজটি যদি তুমি কমপ্লিট না করো, ইউ উইল বি পানিশড। অর্থাৎ এখানে ইউ উইল বি পানিশড, অর্থাৎ এখানে বি কেন আসলো? এখানে ইউ উইল পানিশ দিলেও তো হইতো নাকি? পানিশ যদি দিতাম আমি, তাহলে অর্থটা কেমন হইতো? যদি তুমি কাজটি না করতে, ইউ উইল পানিশ, তুমি সাজা দিবে। এটা কি অর্থ হয়? তুমি যদি কাজটি না করো তাহলে তুমি সাজাপ্রাপ্ত হবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। অর্থাৎ তুমি যদি কাজটি না করো তুমি সাজাপ্রাপ্ত হবে, এটা হচ্ছে প্যাসিভ। আর প্যাসিভের নিয়ম কি? একটা মডালের পরে একটা বি বসবে, একটা ভি3 বসবে, প্রত্যেকটা মডালের পরে একটা বি বসবে, একটা ভি3 বসবে, এটা হচ্ছে প্যাসিভের নিয়ম। ইফ ইউ ডিড নট কমপ্লিট দ্য ওয়ার্ক, যদি তুমি কাজটি না করতে, ইউ উড বি পানিশ, তুমি সাজাপ্রাপ্ত হতে। অর্থাৎ প্যাসিভ, প্যাসিভ মানে মডালের পর একটা বি থাকবে, এরপর একটা ভি3 হবে। এটা হচ্ছে কোন কন্ডিশনাল? এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। ইফ ইউ হ্যাড নট কমপ্লিটেড দ্য ওয়ার্ক, যদি তুমি কাজটি না করতে, ইউ উড হ্যাভ বিন পানিশড, তোমাকে শাস্তি দেওয়া হতো। অর্থাৎ এই যে ইফ ইউ হ্যাড নট কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, আর থার্ড কন্ডিশনাল হচ্ছে পাস্ট পারফেক্ট, ইফ যুক্ত বাক্যটা পাস্ট পারফেক্ট হয়েছে, এরপরে উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভি3 বসার কথা, কিন্তু যেহেতু সাজাপ্রাপ্ত হতে অন্যের দ্বারা, প্যাসিভ, প্যাসিভ মানে বিভার প্লাস ভি3, একটা উড হ্যাভ বিন, এই যে হ্যাভ এর পরে একটা বিন আনতে হয়, এরপরে ভি3 করতে হয়, এটা হচ্ছে প্যাসিভের নিয়ম। এরপরে আসেন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই উদাহরণটার দিকে একটু খেয়াল করি। এই উদাহরণটা, ইফ ইউ হ্যাড ওয়ার্কড ইন দ্যাট ডে, ইউ উড বি রিচ নাও। অর্থাৎ যদি তুমি ইফ ইউ ওয়ার্কড ইন দ্যাট ওয়ে, অর্থাৎ যদি তুমি এই রাস্তাটায় হাঁটতে, ইউ উড বি রিচ নাও, তুমি এখন ধনী হতে পারতে। কিন্তু আমরা শিখেছি কি? ইফ ইউ হ্যাড, এই যে হ্যাড এর পরে ভি3 বসছে, এরপর অবশ্যই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি3 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হয় নাই অর্থের কারণে। দেখুন, আমরা গ্রামারটাকে, আমি আবারও বলেছি, গ্রামারটা হচ্ছে গ্রামার, একটা হচ্ছে অঙ্কের মতো, কিন্তু গ্রামারের উপর নির্ভর করলে হবে না, আপনাকে অর্থের উপর ডিপেন্ডেন্ট হতে হবে। এই যে দেখুন, এটাকে মিক্সড কন্ডিশনাল বলে অনেকে, এই যেমন ইফ ইউ হ্যাড ওয়ার্ক ইন দ্যাট ওয়ে ইউড বি রিচ, তুমি ধনী হতে পারতে, এখন ধনী হতে পারতে, এখন এই যে নাও বসছে, এখন ধনী হতে পারতে, আমরা তো পাস্টে নিয়ে যাওয়ার কথা ছিল, এটা কেন হলো না? অর্থাৎ উডের অর্থ সবসময় ধনী হতে পারতে অথবা ধনী হতে পারতে, ওকে। অর্থাৎ সবসময় যে উড পাস্টের অর্থ দেয় এমন না, ধনী হতে পারতে বা নাও হতে পারতে। এখন একটু খেয়াল করো, যেমন আমি বললাম আই উড গো, অর্থাৎ আমি যদি বলি আই উড গো, আমি যেতেও পারি, নাও যেতে পারি, আমি যেতে পারতাম। অর্থাৎ এটা দুইটা অর্থ দেয়, আমি যেতেও পারি, নাও যেতে পারি, আবার আমি যেতে পারতাম। পাস্টের এই, তার মানে উড যে পাস্টের পাস্ট টেন্সই অর্থ দিবে এমন না সবসময়। বুঝা গেল ব্যাপারটা? যেহেতু এখানে নাও আছে, এই কারণে এর অর্থ হবে ইউ উড বি রিচ নাও, তুমি এখন ধনী হতে পারতে অথবা নাও পারতে। বুঝা গেল ব্যাপারটা? এটা হচ্ছে মিক্সড কন্ডিশনাল, ওকে। সো আজকে এইটুকুই, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিওটি শেয়ার করে দিবা, লাইক করে দিবা। আল্লাহ হাফেজ।